নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন গোটা দেশব্যাপী আমরা প্রত্যেকেই দেখি প্রতি মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরগুলোর চর্চা হতে আমরা দেখি। বিরোধী জোট, সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল যে 5টা রাজ্যের নির্বাচনকে বলা হচ্ছিল তার ফলাফল আমাদের প্রত্যেকের হাতে। আমরা আলোচনা করেছি দিনভর, সেই আলোচনাগুলো আমরা করেছিলাম সেদিন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিরোধী জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটাকে বিজেপি বা প্রধানমন্ত্রী ইন্ডি অ্যালায়েন্স বলে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই বিরোধী জোট বা বিরোধী ঐক্য কতটা সম্ভব এই মুহূর্তে বা আজকের দিনে দাঁড়িয়ে, যখন আমরা ডিসেম্বরের 24 তারিখে দাঁড়িয়ে রয়েছি, হাতে আর মাত্র কটা দিন। বিজেপি বুথে বুথে তাদের কাজ শুরু করেছে, কিন্তু বিরোধীরা এখনো বৈঠক করছেন। আদতে কতটা সম্ভব, কতটা কাজ করবে এই বিরোধী ঐক্য? 2019-এর আগেও দেখেছিলাম, 2024-এর আগেও আলোচনার মূল বিষয়বস্তু এই বিরোধী ঐক্য। আমাদের সঙ্গে আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম এবং রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। দুজনকেই স্বাগত জানাই। নমস্কার। আমি শুরু করব একেবারে প্রথমেই শাহজাহানকে দিয়ে। শাহজাহান ভাই, একটা বিষয় খুব মোদ্দা একটা কথা আমি যদি জানতে চাই, বিরোধী জোট হচ্ছে, প্রথম প্রশ্ন, কারণ কংগ্রেস নেতা তুমি, কংগ্রেস প্রদেশ কংগ্রেসের হলেও কংগ্রেস জাতীয় স্তরের একাধিক বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করো, নেতৃত্বদের সঙ্গে কথা হয়, কেন্দ্রীয় নেতৃত্বরা তোমাদের রাজ্যে আসে, তাদের সঙ্গে তোমাদের আলোচনা হয়। কি মনে হয়, জোট কি সম্ভব কি সম্ভব না? শুভ সন্ধ্যা জানাই আজকে পাবলিক নাও সকলকে, এবং টিভির পর্দায় যারা গোটা ত্রিপুরার যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। দেখুন, 2024 সালের নির্বাচনটা হচ্ছে এই দেশের গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানোর লড়াই। কারণ আমাদের দেশে গত 10 বছর ধরে যে শাসন এরা দেশে চলছে, আমরা যদি লক্ষ্য করি, একটা স্বৈরতান্ত্রিক সরকারই ভারতবর্ষে শাসন করছেন। আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি বা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই দেশের মানুষ নতুন করে একটা স্লোগানকে ময়দান গরম করছেন, যে স্লোগানটার নাম দিয়েছেন নয়া হিটলার মোদি সরকার। মানে আধুনিক একবিংশ শতাব্দীর যদি কেউ হিটলারি শাসন গোটা পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে যদি শাসন কায়েম করেন বা শাসন করতে থাকেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। এবং এই 24 সালের নির্বাচনটা হচ্ছে এই দেশের কোনো বিরোধী জোট ক্ষমতায় আসা বা না আসার এমন ব্যাপার নয় যে ক্ষমতায় যেতে হবে আমাদেরকে। এই বিরোধীদের লড়াই বা কংগ্রেসের যে লড়াই, এই লড়াই হচ্ছে দেশের সংবিধান আজকে বিপন্ন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, এই দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এই গতকালকে দেখলাম আমাদের দেশের 1947 সাল থেকে এই 2014 সালের নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত 14 জন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এই 14 জন প্রধানমন্ত্রী দেশ চালাতে গিয়ে এই দেশের ঋণের বোঝা ছিল 55 লক্ষ কোটি টাকা। আর আজকে দিনের ফেরিওয়ালা, যিনি আজকে দিনে স্লোগান দিলেন, যিনি দেশের মানুষের উন্নয়নের কথা বললেন, তার 9 বছরে 9.5 বছরের শাসনে বর্তমান দেশের ঋণের বোঝা হচ্ছে 2,60,000 কোটি টাকা। অর্থাৎ তিনি গত 9.5 বছরে 205 লক্ষ কোটি টাকা তিনি ঋণ নিয়েছেন। এই দেশ বিক্রি করার পরেও 205 লক্ষ কোটি টাকা যদি একটা সরকারকে 9 বছরের মধ্যে নিতে হয়, তাহলে দেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, আজকে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, খাবারের তেলের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এবং সমস্ত খাবারের মধ্যে জিএসটি অ্যাড করে দেওয়া হয়েছে। একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষ তার জীবন অতিবাহিত করছে। এর থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য কংগ্রেস মনে করেছে একটা বিরোধী জোটের প্রয়োজন বা বিরোধী ঐক্যের প্রয়োজন। সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস আহ্বান করেছেন, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, যারা বিজেপির বিরুদ্ধে এই দেশকে এক জায়গায় আনতে চাইছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের সমস্ত বিরোধী দলকে
একটা আহ্বান জানানো হয়েছিল, সেখানে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে এখনো পর্যন্ত 28টি রাজনৈতিক দল কংগ্রেস সহ এককাট্টা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। তারা একটা স্ট্র্যাটেজি তৈরি করছেন যে এখান থেকে কিভাবে এই দেশকে বাঁচানো যায়। আমি শাহজাহান ভাই একটা প্রশ্ন করব, একাট্টা হয়েছেন, একাট্টা হচ্ছেন, আমরা মিটিং দেখেছি, আমরা যদি আমি ভুল না করি এর আগে দুটো মিটিং, এরপরে এই কিছুদিন আগে একটা মিটিং, তিনটে মিটিং সম্পূর্ণ হয়েছে, না, চারটে মিটিং, এর আগে চারটে মিটিং, এর আগে তিনটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি 6 তারিখের একটা বৈঠক কিন্তু হওয়ার কথা ছিল, 6 তারিখের বৈঠকটা কিন্তু হয়নি, সেখানে একমাত্র একটা সমঝোতা, কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, না। আমি একটু সেরে নিই, কারণ যে রেজাল্ট বেরোলো 3 তারিখে, রেজাল্টের পর সঙ্গে সঙ্গে বৈঠকের একটা ঘোষণা, মল্লিকার্জুন খার্গে মমতা ব্যানার্জিকে ফোন করছেন, মল্লিকার্জুন খার্গে অন্যান্য বিরোধী দলনেতাদের ফোন করছেন, ইভেন মমতা ব্যানার্জি বলছেন উনি জানেনই না বৈঠক হবে। মানে এই গ্যাপিংসটা এখনো বিরোধী ঐক্যের মধ্যে রয়েছে, জোটের মধ্যে রয়েছে। হ্যাঁ, না, কিন্তু এই গ্যাপিংসটা 2024-এর নির্বাচনের আগে, ডিসেম্বর মাসের 6 তারিখের আগে এই ধরনের ঘটনাগুলো, না, এমন কোনো ব্যাপার নয়। আপনি যদি লক্ষ্য করেন যে 6 তারিখের বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে খুব সম্ভবত পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পারিবারিক কোনো অনুষ্ঠান ছিল, আমরা দেখেছিলাম খবরের পর্দায়, দার্জিলিং এ তিনি ছিলেন। সেখানে আরো অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেন সর্বভারতীয় ক্ষেত্রে, তাদের ব্যক্তিগত সমস্যা ছিল, যার জন্য গত 19 তারিখে সর্বদলীয় সেখানে বৈঠক হয়। এই বৈঠকে একটা স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে যে বিজেপিকে কিভাবে রুখা যায়। আজকে দেখুন, এই দেশের সংসদের মধ্যে যারা দেশের জনগণের প্রতিনিধি হিসাবে দেশের সংসদে যাচ্ছেন, আমরা প্রত্যেকে জানি যে সংসদ হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের একটা পীঠস্থান। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেখানে লোকসভায় যান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশের সংসদের মধ্যে সাংসদরা কথা বলতে পারবে না। আজকে দেশের সংবিধান বিপন্ন, যে আমরা বারবার বলছি, গণতন্ত্র নেই, সাংসদদের গণতন্ত্র নেই। যেই বিজেপির কর্ণাটকের মহীশূরের যিনি সাংসদ প্রতাপ সিং, যার পাশে দুটি ছেলে সংসদের মধ্যে ঢুকলো, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটালো, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের অন্যান্য সাংসদরা যখন স্পিকারকে প্রশ্ন করলো যে এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কি বক্তব্য, তারা বিবৃতি জানতে চাইলেন, দেশের প্রধানমন্ত্রী বিবৃতি জানতে চাইলেন, আমরা কি দেখলাম? তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। এখনো পর্যন্ত 146 জন সাংসদ কংগ্রেস দল থেকে সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা এই বিরোধী ইন্ডিয়া জোটের যারা সাংসদ, প্রত্যেককে বহিষ্কার করা হলো। এটা কোন গণতন্ত্রের কথা বলছে, কোন সংবিধানের কথা বলছে? এর থেকেই তো দেশকে বাঁচাতে হবে। তাই আজকে দেশের সমস্ত বিরোধী দল এককাট্টা হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, প্রত্যেকেরই একটা মূল লক্ষ্য যে যে কোনো মূল্যে দেশকে এই স্বৈরাচারী যে নয়া হিটলার মোদী সরকার, তার হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ঠিক। আমি 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 যেহেতু আমি শুধু মমতা ব্যানার্জির কথা আমি এখানে বলবো না, শুধু মমতা ব্যানার্জি সেদিন যে একমাত্র এই জিনিসটা জানতেন না তা কিন্তু নয়, জানতেন না, এমন কোনো খবর আমাদের কাছে নেই। আপনার কাছে কোথা থেকে আসলো যে মমতা ব্যানার্জি মিটিং সম্পর্কে জানেন না? আমি আপনাকে বলছি, কারণ আমি এখনো আপনাকে বলছি 6 তারিখে খুব সম্ভবত মমতা ব্যানার্জির পরিবারের কারোর সদস্যের কিছু ছিল, অখিলেশ যাদবের কি হয়েছে আমি তো বললাম অন্যান্য রাজনৈতিক দলের যদি মতানৈক্য থাকতো এই বিরোধী জোটের অন্যান্য নেতৃত্বদের মধ্যে, তাহলে তো 19 তারিখের বৈঠকে সেখানে থাকতেন না বিরোধী দলের থেকে সবাই। ওই দিন প্রত্যেকেই, কেউ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেউ কোন রাজ্যের বিরোধী দলের পদ সামলাচ্ছেন, কেউ বিভিন্ন একটা দায়িত্ব নিয়ে থাকেন। সেই বৈঠকে আসতে গেলে একটা সময়ের প্রয়োজন। তাই 19 তারিখেই বৈঠকটা হয়েছে, এবং সেই বৈঠকে আপনি দেখবেন এই 28টি রাজনৈতিক দল, কংগ্রেস ছাড়াও যে আরো 27টি রাজনৈতিক দল, এই 27টি রাজনৈতিক দলের যারা প্রতিনিধি সেখানে ছিলেন, এবং দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে, এবং সেখানে একটা আলোচনা হয়েছে যে কিভাবে সেখানে 1:1 লড়াই করা যায়, কিভাবে আসন নিয়ে আগামী দিনে, সেটা নিশ্চয়ই একটা আগামী যে বৈঠকে আমরা জানতে পেরেছি যে জানুয়ারি মাসের প্রথম দিকে সেখানে আসন সমঝোতা হয়ে যাবে, এবং যৌথভাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের আমাদের এই ইন্ডিয়া জোটের মোদী সরকারের বিরুদ্ধে আমাদের যে দলীয় প্রচার, সেখানে প্রচার হবে। এর মধ্যে আপনি দেখেছেন গতকালকে হয়েছে, এর আগেও হয়েছে, সংসদের এই ইন্ডিয়া জোটের সাংসদরা তারা মঞ্চ বানিয়ে সেখানে একটা এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য তারা সেখানে আন্দোলন করেছে। আমি মৃন্ময়দার কাছে আসবো। মৃন্ময়দা, একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো। আমি 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 নাম কটা বলেছিলাম, মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না আরো কারা, এবং যেটা আমরা দেখেছিলাম যে অখিলেশ যাদব আরো জানতেন না, এম কে স্টালিনও সেদিন কিন্তু বৈঠকে যাননি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। কি মনে হয় এই সমস্ত কিছুর পরে
বিরোধী ঐক্য বা জোট কোথাও গিয়ে একটা সমঝোতা, আলোচনা ইত্যাদির কোনো একটা সমস্যা রয়েছে? না মানে আমি তো বিষয়টাকে এইভাবে দেখি না। প্রশ্ন তো হচ্ছে ধরুন এটা কোনো একটা মানে যে 28টা দল, 28টা দলের তো 28 রকমের কর্মসূচি থাকে, 28 রকমের ব্যস্ততা থাকে তাদের। এটা কোনো রেজিমেন্টেড পার্টি না, হ্যাঁ, যে সেন্ট্রালাইজ পার্টি একটা নির্দেশেই সব এক জায়গায় হাজির হবে, বিষয়টা এরকম না। 28 জনের একটা সম্মিলন, এটা সংযোজক যেটা বলা হয় কোঅর্ডিনেটর, সেটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি আমার যতটুকু ধারণা। তো সেদিক থেকে কোঅর্ডিনেশনের একটা গ্যাপ থাকতে পারে মেবি, সেটা এমন কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে ধরুন এটার মধ্যে কে কি ওপিনিয়ন দিলেন কি দিলেন না, হ্যাঁ, আমি জানি কি জানি না, আমি পারবো কি পারবো না, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল উইজডম, রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে এখানে প্রধান। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া জোট মানে এর আগে যতটা হয়েছিল, যত ধরনের আপনার মানে গাঠবন্ধন মানে জোট গঠন করা হয়েছিল 60-এর দশক থেকেই, সেটার চাইতে এবারের জোটটা অনেক বেশি এফেক্টিভ, যেটা আমার কাছে মনে হয় অন্য যে কোনো সময়ের চাইতে। আপনি ধরুন রাজীব গান্ধীর সময়ে ভিপি সিং একটা জোট গঠন করা হয়েছিল, সেই জোটটা বেশি দিন টেকেনি স্বাভাবিক কারণে। আপনি দেখুন আপনার ইন্দিরা গান্ধীর সময় জরুরি অবস্থার সময় একটা জোট গঠন করা হয়েছিল, সেই জোটটাও বেশি দিন টেকেনি, মানে তাদের যে প্রাইম মিনিস্টার 2.5 বছরের বেশি টেকেনি। তো এই মানে একটা নরবরে টাইপের হয়ে যায়, যে কোনো জোটেই হয়ে যায়। 60-এর দশকও যদি আপনি সিন্ডিকেট যারা ছিল কংগ্রেসের মধ্যে, তারাও যেটা করেছিল মানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নেও, ঠিক না, সেই সময় আপনি দেখুন সেটাও একটা নরবরে টাইপেরই। কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে এটা একটা মানে একটা এই যে শাসনটা, এই শাসনটার একটা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এই শাসনটা বিশ্বরে অ্যাপ্রোচ করে যে অ্যাঙ্গেল থেকে, সেই অ্যাঙ্গেলটাকে এই আপনার অপোজিশন যারা আছে তারা সেই অ্যাপ্রোচটাকে কন্ডেম করে। তার জন্য এটা বলা হলো যেটা উনি বললেন, বা যেটা তারা সবাই বলার চেষ্টা করে, যে এটা হিটলারের সাথে তুলনা করা হচ্ছিল। তার মানে এটার মধ্যে একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি কাজ করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এটার মধ্যে আছে। ঠিক সেম মানে একই রকমের পরিপ্রেক্ষিতে একই রকমের শাসন এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এটাও দেখি, 75 বছর ভারতবর্ষ শাসন হলো মানে স্বাধীন হলো, হ্যাঁ, আপনার লোকসভা নির্বাচন করা হচ্ছে, সংবিধান অনুসারে করা হচ্ছে, কখনো কোনো সময় এত হিউজ পরিমাণ সাংসদকে পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়। এটা ইতিহাস, শুধু এটা ইতিহাস না, লেটেস্ট যেটা এলো সেটা হলো এই সাংসদরা এই শীতকালীন অধিবেশনে যতটা প্রশ্ন তুলেছিলেন 240-এর উপরে, সেই সমস্ত প্রশ্নগুলিকে খারিজ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো। এইটা তো শুরু করা হলো কোত্থেকে? মহুয়া মৈত্রের কাছ থেকে। মহুয়া মৈত্রের সাসপেনশন করার পর থেকে কিন্তু এটা শুরু হলো। এই যে আপনার অথরিটি, একটা অথরিটি টাইপের যে শাসন, যেটাকে হিন্দিতে বলে তানাশাহি, হিন্দিতে এটাকে বলা হয় তানাশাহি, বাংলায় কি বলে আমি ঠিক জানি না। এই যে তানাশাহি শাসনটার বিরুদ্ধে কিন্তু সবাই আপনার ইউনাইটেড হলো। তার জন্য বলছি যে পলিটিক্যাল উইজডমটা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা, রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে এই জোটের কাছে প্রধান বিষয়। এর আগে যে জোটটা ছিল, সেই জোটটার মধ্যে ছিল এর আগে যে যতগুলো ছিল যে পাওয়ারে যিনি আছেন তাকে সরানো যাক, কখনো রাজীব গান্ধী, কখনো ইন্দিরা গান্ধী, কখনো এটা সেটা, এটা ছিল। কিন্তু এটা হচ্ছে একটা পলিটিক্যাল, কারণ এই পলিটিক্যাল অ্যাপ্রোচটা তারা রেখেছেন মানে রাজনৈতিকগতভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকগতভাবে। আর এটাকে তারা কনসেন্ট্রেটেড করেছেন আপনার খুব সুন্দরভাবেই, যে ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্র রক্ষিত হচ্ছে না, সংবিধানকে বাঁচাতে হবে। সংবিধানকে আক্রমণ করা হচ্ছে, সংবিধানের সমস্ত ধারাকেই আপনার বাতিল করে দেওয়া হচ্ছে। আপনি দেখুন না, তাদেরকে মানে সাসপেন্ড করে দেওয়ার পরে সবচেয়ে ক্রুশিয়াল যে অ্যামেন্ডমেন্টগুলি মানে বিল, নতুন বিল, হ্যাঁ, সিআরপিসি কোন মানে ক্রিমিনাল কোড যেগুলি আছে 3টা, সব কিছু আপনার চেঞ্জ করে নেওয়া হয়েছে। আর সেগুলি করা হচ্ছে পুরনো যে ব্রিটিশ আমলের যে আইনগুলো ছিল সেটিকে পুনর্বহাল করার জন্য, আরো শক্তভাবে করার জন্য, যেটা তারা সংসদের মধ্যে বিবৃতি দেন তার মতো করে। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব তো হচ্ছে এটা যে তারা ব্রিটিশের শাসনটাকে আরো রিএস্টাবলিশ করতে চান, ঠিক না? তো এখন এটি তো এগুলো ধরেন আপনার একটা ঘটনা, যে আমরা মনে করি যে অমুক একটু বিরোধিতা করলো, জোটটা কোথাও একটু হালকা হতে পারে, কিন্তু এটা ভাবতে হবে যে এটা একটা পার্টি না, এটা একটা ফ্রন্ট, ফেডারেল টাইপের ক্যারেক্টার তার। এখনো এটার মধ্যে সেন্ট্রালাইজড যে অথরিটি সেটা এস্টাবলিশ করে না। তার জন্যই বলেন
কংগ্রেসের যে হেজিমনি এটাকেই সবাই প্রথমে নাকচ করার, কংগ্রেস সেই জায়গাতে একটা নমনীয় হলো, আমার হেজিমনি এখানে কাজ করবে না। এটা হচ্ছে প্রথম পজিটিভ সাইন যে এই জোটের মধ্যে কংগ্রেস যে তার হেজিমনিটা, আধিপত্যটা এখানে বিস্তার করার ব্যাপার নেই, এখানে সমস্ত সবাই মত নিয়েই একটা ঐক্যবদ্ধ পজিশনে আমাদের যেতে হবে। সেদিক থেকে এইগুলিকে ধরুন আমরা মুখরোচক খবর হতে পারে, কিন্তু এসেন্সিয়ালি পলিটিক্যালি এটা অন্য যে কোনো সময়ের জোটের চাইতে অনেক বেশি এফেক্টিভ। এবং আমার কাছে মনে হয় যদি তারা 1:1 মানে 550 তো হবে না, যদি তারা 350 থেকে 400 সিটও 1:1 করতে পারেন তাহলে এটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। 1:1 অর্থাৎ মানে একদিকে মোদি আর অন্যদিকে পুরো বিরোধী জোট। মোদি বলাটা মনে হয় ঠিক না, মানে বিজেপি। আচ্ছা, বিজেপি, কারণ আপনি যতই এবার না 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 আমি একটা যেমন ধরুন আপনি যদি ধরেন মোদি, পাবলিক ওপিনিয়ন হচ্ছে, পাবলিকের যে ধারণা সেটা হচ্ছে মধ্যপ্রদেশে কিন্তু মোদি কেরিশমাতে জেতেননি, পাবলিক ওপিনিয়নে মোদি কেরিশমাতে জেতেননি। এখানে যে প্রাক্তন যে চিফ মিনিস্টার ছিলেন উনার যে ইনিশিয়েটিভ বা উনার যে স্কিম সেটা পিপলসের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল, সেদিক থেকে এটা। কিন্তু আপনি দেখেন ইলেকশনের পরে কিন্তু উনাকে সাইডলাইন করে দেওয়া হলো, বলা হচ্ছে যে না এটা মোদির জন্যই হচ্ছে, উনাকে সামনে আনা হচ্ছে না। তার জন্য মোদি যে মোদি মহিমা কর্ণাটকে কাজ করেনি, মোদি মহিমা হিমাচলে কাজ করেনি, মোদি মহিমা তেলেঙ্গানায় কাজ করেনি। সুতরাং মোদি হিসেবে না, এটা টোটাল বিজেপির যে পলিসি আছে পলিসির বিরুদ্ধে অল আউট ফাইট। ঠিক, আমি 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 একই এই প্রসঙ্গগুলো নিয়ে আমি শাহজাহান ভাইয়ের কাছে আসবো। শাহজাহান ভাই, একটা বেশ কিছু প্রসঙ্গ কিন্তু মৃন্ময়দা বলার চেষ্টা করলেন যে এই লড়াইটা মূলত হচ্ছে গিয়ে একটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে পাকাপোক্তভাবে লড়াই করা। 2019-এ কিন্তু একটা ট্রায়াল হয়েছে, আমি বলবো ট্রায়াল কিন্তু 2019-এ হয়েছিল। ট্রায়ালে একটা বিষয় খুব স্পষ্ট ছিল যে বিক্ষিপ্তভাবে লড়াইয়ের কিছু ঘটনা। এবার আমার প্রশ্ন হচ্ছে বামফ্রন্ট কারা কারা এই 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 জোটের মধ্যে একটু বেঁকে বসার সম্ভাবনা থাকে? বামফ্রন্টের রয়েছে, বামফ্রন্ট বলে দিয়েছে ইতিমধ্যেই যে তারা আসন সমঝোতায় সেভাবে যাবে না, সেই বক্তব্য নিশ্চয়ই তোমার শোনা রয়েছে। তারা বলেছেন তারা বৈঠকে অংশগ্রহণ করবে, কিন্তু আলটিমেটলি গোল পয়েন্টটা কি হবে? আমি পশ্চিমবাংলায় 42টা আসনেই যদি যাই, সেখানে যদি বামফ্রন্ট কোথাও না কোথাও প্রার্থী দেয় বা এমন কোনো জায়গায় প্রার্থী দিল যেখানে তৃণমূল কংগ্রেস দিল বামফ্রন্ট দিল, ভোট কাটাকাটিতে সেখান থেকে বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব সবচাইতে বেশি প্রবল থাকে। এবং সেটা আমাদের ত্রিপুরাতেও কিন্তু তা ইতিমধ্যেই প্রমাণ হিসেবে বেরিয়ে এসেছে ত্রিপুরার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। না দেখুন, এই বক্তব্য কার? এই বক্তব্য কি পশ্চিমবাংলা বামফ্রন্ট নেতৃত্বদের, না তাদের সর্বভারতীয় নেতৃত্বদের যে আসন সমঝোতাতে যাবে না? এই যে ইন্ডিয়া জোটের এই যে ইন্ডিয়ার নামটাও কিন্তু ব্যক্তিগত কারোর দেওয়া নয়, এই বৈঠক থেকেই এই ইন্ডিয়ার নামটা উঠে এসছে। এবং এই বৈঠক থেকেই একটা স্লোগান উঠে এসছে, জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। এখন আমাদের কাছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই বিজেপির কাছ থেকে দেশকে বাঁচাতে হবে। যে একটা কথা বলছিল মিন্ময়দা, যে তানাশাহির যে শব্দটা, মানে আজ থেকে কয়েক মাস আগে সুইজারল্যান্ডের একটা সংস্থা তারা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে সেইখানে কোন দেশের ডেমোক্রেসি কি পরিমাণে বা ওই দেশে কতটুকু মানুষের ডেমোক্রেসি আছে সেটা নিয়ে তারা সার্ভে করেন বা গবেষণা করেন। তারা বলছেন 2014 সালের পর থেকে আমাদের দেশে এই দেশে লিখিতভাবে বা কাগজি পত্রে বলা হচ্ছে ডেমোক্রেসি, কিন্তু মোদি সাহার জামানাই ভারতবর্ষে চলছে অটোক্রেসি, মানে এক না একতন্ত্রের শাসন। এখানে ডেমোক্রেসি নেই, তার মিনিং চেঞ্জ হয়েছে, অটোক্রেসি চলছে। এই অটোক্রেসির হাত থেকেই তো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জায়গাতে দাঁড়িয়ে কে কি বললো না বললো সে নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে হবে, এই দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে এবং গণতন্ত্রকে বাঁচাতে গেলে। আর আমি যেহেতু কংগ্রেস দলের একজন সাধারণ সৈনিক বা কর্মী, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত আমাদেরকে দেবেন আমরা তা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। কারণ আমাদের কাছে এখন বর্তমানে সবচেয়ে বেশি যে প্রাধান্যতা পাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। সেই জোটে যা সিদ্ধান্ত হবে, কংগ্রেস যাই আমাদেরকে সর্বভারতীয় দিল্লি থেকে ক্ষেত্র থেকে আমাদেরকে যাই বলবেন, আমরা সেটাকে মেনেই আগামী লোকসভা নির্বাচনে
না, সেটা সেটা তো কংগ্রেসের কথা, কিন্তু আমি জোটের কথাই না, যদি জোট বলি, আমি এই- তো আপনাকে এইগুলো বললাম, তো আমি আপনাকে মানুষের তো কাছে বললাম যে পরিষ্কার এই করতে বক্তব্য হবে। কি সর্বভারতীয় বামপন্থী দলের নেতৃত্বদের, না কোনো রাজ্যের নেতৃত্ব, পশ্চিমবাংলার নেতৃত্বদের? যদি আপনি বলেন যে এই বক্তব্য পশ্চিমবাংলার বামপন্থী নেতৃত্বদের, তাহলে পশ্চিমবাংলার বামপন্থী নেতৃত্বদের কথাই তো আর ইন্ডিয়া জোট হবে না। এই ইন্ডিয়া জোটের বৈঠকে কারা যাচ্ছেন? সর্বভারতীয় বামপন্থী নেতৃত্বরা যাচ্ছেন, তারা সেই বৈঠকে আলোচনা করছেন। ত্রিপুরা থেকে যদি আপনি বলেন যে এই জোট হচ্ছে, ত্রিপুরা থেকে তো বামপন্থীদের কোনো নেতৃত্ব যাচ্ছে না, বা আমাদের কংগ্রেসের কোনো প্রতিনিধি যাচ্ছেন না। আমাদের কংগ্রেসের যিনি সিডব্লিউসি মেম্বার, তিনি ওই বৈঠকের পর যখন সিডব্লিউসি আলোচনা হয়, সেখানে আলোচনা হচ্ছে যে ইন্ডিয়া বৈঠকে কি আলোচনা হয়, তিনি আমাদেরকে সেই মেসেজটা দিচ্ছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কোন নেতা কি বললো, বাংলার কোন নেতা কি বললো, সেটা বড় ব্যাপার নয়, সেটা নিয়ে আমরা কথাও বলতে চাইছি না। আমরা বিশ্বাস করি এই জোটের থেকে আগামী কিছুদিনের মধ্যে, এখন অব্দি 4টি বৈঠক হয়েছে, আগামী জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আবার একটি বৈঠক হবে। সেই বৈঠকেই বলা হয়েছে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হবে কোন কোন রাজ্যে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতার মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এই ইন্ডিয়া জোটের যে রাজনৈতিক দল যে রাজ্যে থাকুক না কেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে তানাশাহির সরকার, মোদী অমিত শাহর যে সরকার একটা হিটলারি শাসন কায়েম করে রেখেছে, তার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ একটা আমরা লড়াই সংগ্রামে যাচ্ছি। এবং আমরা যে কথাটা বলতে চাইছি, এটা আগামী বৈঠকেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। বাংলায় কে লড়ছেন, কেরলে কে লড়ছেন, ত্রিপুরায় কে লড়ছেন, দিল্লিতে কে লড়ছেন, তামিলনাড়ু কে লড়ছেন, মানে গোটা ভারতবর্ষের মধ্যে এই ইন্ডিয়া জোটের কোন কোন রাজনৈতিক দল কয়েকটি আসন নিয়ে কে কার সঙ্গে আসন সেটা সমঝোতা হবে। আমি আসন সমঝোতার দিকে একটু পরে আসবো, আমি কারণ এই খটকাগুলো আমার একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। অখিলেশ যাদব বলছেন কংগ্রেসের এই যে একটা সব মানে রাজতান্ত্রিক চিন্তা ভাবনা, কংগ্রেসের একটা নিজস্ব একক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হবে, সদ্য বলেছেন জাস্ট এই 5 রাজ্যের ফলাফলের পর। পুরো দোষারোপটা মধ্যপ্রদেশের নির্বাচনের বিভিন্ন স্ট্র্যাটেজির উপর অখিলেশ যাদব কংগ্রেসকে দায়ী করেছেন। তো এই সময়ে দাঁড়িয়ে যখন বিভিন্ন রাজ্যের ফলাফল নিয়ে একে অপরকে এভাবে তীর ছুটছেন, একে অপরকে কটাক্ষ করছেন, মানুষের কাছে সর্বোপরি মানুষের কাছে প্রতিক্রিয়া কি যাবে? সবার প্রথমে কিন্তু আমরা এটাই ভাববো যে এই দলের নেতা তো এরা এক আসনেই বসতে পারছেন না, একসঙ্গে কথা বলতে বসেও অনেক সমস্যার কথা আমরা শুনতে পাই মিটিংগুলো থেকে। কিন্তু মানুষ এই জায়গাগুলোকে কিভাবে বুঝে নেবে যে না, তারা একসঙ্গে কাজ করতে পারবে? ইন্ডিয়া জোটকে যদি ক্ষমতায় বসানো হয়, তাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি 5 বছরের জন্য অন্তত প্রধানমন্ত্রী থাকবেন। এই বিশ্বাসটা কিভাবে আপনাকে যে একটা কারেকশন করি, দেখুন এই যে মধ্যপ্রদেশ নিয়ে যে কথা হচ্ছে, নিশ্চয়ই সেখানে আপনি দূর থেকে এগুলো দেখি, হ্যাঁ, এই রাজ্যগুলোতে কার কতটুকু শক্তি, সেখানে নিশ্চয়ই এই 3টি রাজ্যের নির্বাচনের ফলাফলের পর থেকে তো একটা আমাদের সিডব্লিউসির বৈঠক হয়েছিল, সেখানে নিশ্চয়ই এগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। মনে রাখবেন, আপনার আমার ভুলের থেকে কিন্তু আমরা আগামী দিনে শিক্ষাটা গ্রহণ করি। সেখানে ওই 3টি রাজ্যে বা মধ্যপ্রদেশের কথাই আমি আপনাকে বলছি, তো এই মধ্যপ্রদেশের নির্বাচনে আমরা কিন্তু দূর থেকে দেখছি যে হয়তোবা ওর সঙ্গে ওর অ্যালায়েন্স হলেই ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সেখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই ভালোভাবে বলতে পারবেন সেখানে কি হয়েছিল, এবং তাদের পরিপ্রেক্ষিতেই তাদের আলোচনার পরেই কিন্তু সেখানে নির্বাচনে যাওয়া হয়। এটাও নিশ্চয়ই আমরা এটাও বলবো না যে একেবারে ভুল হয়েছে সেখানে সবার সঙ্গে জোটে না যাওয়া, কিন্তু হ্যাঁ, এই ভুলের থেকে তো আমরা আগামী দিনে এগিয়ে যাচ্ছি, শিক্ষা নিচ্ছি, যেহেতু আমাদের কাছে আরো সময় আছে, কটা দিন সামনে নির্বাচন, এই নির্বাচনের কাছ থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ, হয়তোবা আমি বলবো যে এখানে যদি সবাই একটু চিন্তা ভাবনা করে লড়াইটা করতো, তাহলে নিশ্চয়ই ফলাফলটা অন্যরকম হতে পারতো। আমি সবার কথাটাই বলছি, এবং আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা, যে সবাই যখন এই সিস্টেমের মধ্যে একটু আলোচনা করবে এবং এই ভুলের থেকে, এই পর্যালোচনার পর থেকে কিন্তু আগামী দিনে এই 24-এর নির্বাচনটা কিভাবে করা যায়, মানে বিজেপির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে কিভাবে লড়া যায়। আপনি যে কথাটা বলছেন যে মতানৈক্য, দেখুন আমরা আজকে 3 জন এখানে বসে আছি, আমরা যে ডেমোক্রেসির কথা বলছি, গণতন্ত্রের কথাগুলো বলছি, এটাই তো ইন্ডিয়া জোটের যারা প্রতিনিধিত্ব করছেন বা ইন্ডিয়া জোটের যে রাজনৈতিক দলের অ্যালায়েন্স হয়েছে, এখানে যে বিভিন্ন মতামত চলে আসছে, এর থেকে কি আপনি বুঝতে পারছেন না যে এখানে গণতন্ত্র আছে, ডেমোক্রেসি?
পাচ্ছি। আর আমরা যে অটোক্রেসির কথা বলছি, যেটা এনডিএ জোটের মধ্যে আছে, যে মোদি অমিত শাহ যেটাই বলবে সেটাই অন্যান্য রাজনৈতিক দলকে মানতে হবে, সেটা কিন্তু আমরা চাই না। এই সবার মতামতের পরেই তো আজকে ইন্ডিয়া নামটা এসছে, জুড়েগা ভারত, যে জিতেগা ইন্ডিয়া, এই কথাগুলো এসছে। এবং সবাই কিভাবে ঐক্যবদ্ধভাবে সবার মতামত পাঁচ নিয়ে, রাজ্যের মধ্যে 4 রাজ্যে কংগ্রেস যদি জয়লাভ করতো তাহলে কি অটোক্রেসিটা মানে না, কংগ্রেস শুনেন, ইন্ডিয়া জোটের কংগ্রেস- মধ্যে আসতো না? কংগ্রেস কংগ্রেস কি অটোক্রেসি তখন বলতো না যে আলটিমেটলি না। কে প্রধানমন্ত্রী হবে বা মূল চালিকা শক্তিটা শুনুন, কংগ্রেসের আমাদের হাতে যেত দেশে না? এই যে প্রধানমন্ত্রীটা কে হবেন, আমি আপনাকে আরেকটা কথা বলি। আমাদের দেশে কিন্তু সংসদীয় রাজনীতিতে কিন্তু প্রধানমন্ত্রীর ভোট হয় না আমেরিকার মতন। সেখানে যখন প্রেসিডেন্ট, যাদের রাষ্ট্রপতি ডাইরেক্ট ভোট হয়, আমাদের দেশে কিন্তু 543 খানা আসনে ভোট হয়। সেখানে দেশের সংসদের সাংসদ নির্বাচিত হয়। যেই দল সংখ্যাগরিষ্ঠতা পান, সেই দলের সংখ্যাগরিষ্ঠ নেতা যিনি হন, তিনি দেশের প্রধানমন্ত্রী হন। এখন নরেন্দ্র মোদী বিজেপি দলের বা এনডিএ জোটের তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সংখ্যাগরিষ্ঠ দলের, তিনি প্রধানমন্ত্রী করছেন। সরাসরি তো আমাদের দেশে প্রধানমন্ত্রী বা মন্ত্রী তাদের ভোট হয় না। এই ইন্ডিয়া জোট আমাদের দলের পক্ষ থেকে তো সাফ রাহুল গান্ধী বলে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী হতে চান না, তিনি চাইছেন না প্রধানমন্ত্রী হতে, তিনি চাইছেন এই দেশের মানুষকে বাঁচাতে হবে এই হিটলারি শাসন থেকে। প্রধানমন্ত্রী অন্য কেউ হতে চাইলে হবে, কিন্তু এই প্রধানমন্ত্রী তো এই জোটের মতো থেকে কেউ না কেউ হবে। সেটা আমরা বিভিন্ন ঘরানার থেকে এসেছি, সবার মতামত থাকবে, এক একজনের এক এক রকমের মত থাকবে। এটাই তো ডেমোক্রেসির কথা, যে ইন্ডিয়া জোটের মধ্যে আছে, আমি ইন্ডিয়া জোটে নেই। শাহজাহান ভাই তোমার কাছে মৃন্ময়দা এই জায়গাতেই আমার একটা প্রশ্ন, মানে মূল প্রশ্ন হচ্ছে যে শাহজাহান ভাই যেটা বলার চেষ্টা করলেন যে ভুল থেকে শিক্ষা নিতে নিতেই মানুষ এগিয়ে যায়, কিন্তু এই যে বারংবার একটাই কোথাও না কোথাও ভুল, বারংবার একটাই কোথাও না কোথাও সমঝোতার ভুল, এবং প্রত্যেকটা নির্বাচনের পর আমরা যেটা দেখতে পাই মানে জোটে থাকলেও দলগুলো একে অপরের উপরে কাঁদা ছোড়াছুড়ি করে দেয়। ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখলাম কংগ্রেস কোথাও না কোথাও ইঙ্গিতে না হলেও সরাসরি না হলেও ইঙ্গিতে কোথাও না কোথাও বামফ্রন্টকে দায়ী করে দিয়েছিল ত্রিপুরার বিধানসভা নির্বাচনের পর। 5 রাজ্যের নির্বাচনের পরেও অখিলেশ যাদবের বক্তব্যে খানিকটা কোথাও এটা স্পষ্ট। তো সুতরাং এই ভুলগুলোর কোথাও না কোথাও সুবিধা কি শাসক বিজেপি নিচ্ছে রাজ্যে যেভাবে হোক, ঠিক একইভাবে কেন্দ্রে? না, সাধারণভাবে তো রাজনীতি করতে গেলে রাজনীতির যে মানে পরিচিত যে পরিমণ্ডল থাকে, সেই পরিমণ্ডলে হচ্ছে যে যারা ক্ষমতাতে থাকে তারা সবসময় চেষ্টা করে যে আমার বিরোধী পক্ষ যারা আছে তাদের মধ্যে যাতে বিভেদটা বেশি থাকে। কিভাবে বিভেদটা তৈরি করা যায়, তারা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে। এখন এই ঐক্যবদ্ধ হলে পরে আমার সমূহ বিপদ, এটা শাসক পার্টি সবসময় পার্টি। এর যে শাসক যদি কংগ্রেস হতো, কংগ্রেসও ভাবতো, শাসক যদি ত্রিপুরা রাজ্যে সিপিএম হতো, সিপিএমও ভাবতো, শাসক অখিলেশ হলে অখিলেশও ভাবতো, এটা সবাই ভাবে, তৃণমূলও ভাবতে পারে। কিন্তু শাসক পার্টি সবসময় চায় অপোজিশন যাতে উইক থাকে, তাকে যাতে ডিভাইড করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায়। আর অপোজিশন সবসময় এটা ভাবে, আমি অপোজিশন, রামসাম যদি বলতো সবাই অপোজিশন, তারাও ভাবে যে আমার শক্তি কোথায় কম, আমি তো নিজেই দাঁড়িয়ে জিততে পারি, কিন্তু এটা নিশ্চিত যে আমি জিততে পারবো, কিন্তু আমি অন্যের যাত্রাটা ভঙ্গ করব। অ্যাজ ফর এক্সাম্পল ত্রিপুরার ক্ষেত্রে দেখুন আপনি, ত্রিপুরার ক্ষেত্রে যে এখন যে অপোজিশন পার্টি আছে অ্যাসেম্বলির মধ্যে স্বীকৃত পার্টি, ওরা তো নিশ্চয়ই জানে, ওরা জানেই, তারা ইলেকশনের পরেও বলেছে যে আমরা তো জানতামই যে এর বেশি সিটে আমরা জিততে পারবো না, মানে এর বেশি মানে 20টার আসনের বাইরে যদি আমরা দিই সেই আসনগুলিতে আমরা জিততে পারবো না। কিন্তু আমাদের যে নির্দিষ্ট ভোটটা সেটা তো কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে যেত, যেহেতু তাদের সাথে আমাদের কোনো সমঝোতা হয়নি, তারা আমাদের দাবি মানেনি, স্বাভাবিক কারণে আমাদের ভোটটা তাদের কাছে যাবে কেন? ভোটের আগে কিন্তু একবারও মাথায় কথা বলেনি। না না, ভোটের পরে বলেছে। ভোটের আগে একবারও বলেনি যে দাবি মানা হয়নি, বৈঠক করেছে। না না, বলেছে তো, আর না কি, না না না, তারা তো বলেছে আমাদের দাবিটা যদি লিখিত আকারে দেওয়া হয়, যে পার্টি দেবে সেই পার্টির সাথে আমরা সমঝোতা করবো, এটা তো স্পষ্টভাবে বলেছেন, একবার না হাজারবার বলেছেন। ইলেকশনে ক্যান্ডিডেট দেওয়ার সময় লাস্টে তারা দিয়েছেন তখনও বলেছেন। তার মানে এটা কি, যে আমার দাবিটা যদি আপনি মানেন, যদি সিপিএম সিপিএম কংগ্রেস তাদের দাবিটা মানতো, তাহলে তারা সিপিএম কংগ্রেসের সাথে ফ্রন্টে যেত, আর যদি তারা দাবিটা বিজেপি মানতো তাহলে বিজেপির সাথে যেত। কিন্তু যেহেতু তাদের মধ্যে যেটা বিষয় ছিল যে যেহেতু আমাদের সাথে কোনো রাজনৈতিক দল, তারা রাজ্য স্তরে বলছেন, ন্যাশনালে বলেননি,
রাজ্য স্তরের কোনো রাজনৈতিক দল আমাদের দাবিগুলোকে লিখিত আকারে দেয়নি, সুতরাং তাদের সাথে আমাদের সমঝোতার কোনো প্রশ্ন ওঠে না। আমরা আমাদের ভোটটাকে সিকিউর করব, এটা তারা বলেছিলেন, ঠিক আছে। কিন্তু তারা এটা নিশ্চিত জানতেন যে আমরা যে ভোটটাতে পাবো, মানে 20টার বাইরে যে আসনগুলি আছে সেই আসনগুলিতে আমাদের যে নির্দিষ্ট বসে এই ভোট দিয়ে আমরা জিততে পারবো না, এটা স্বাভাবিক। কারণ তারা যে বাই ইলেকশন, অ্যাজ ফর এক্সাম্পল সুরমা বাই ইলেকশন, 2022-এর বাই ইলেকশন জুন মাসে, সেই ইলেকশনে কি তারা দেখেছেন না সুরমাতে তার পক্ষে জেতা সম্ভব না? তারপরে তো তারা সুরমাতে আছেন। কেন আছেন তারা চণ্ডীপুরে কেন আছেন? তারা চণ্ডীপুরের আসনে ধনপুরে তারা কেন আছেন? কারণ হচ্ছে এই যে নির্দিষ্ট যে ভোটটা, এই ভোটটা কোনো রাজনৈতিক দলের পক্ষে, যেহেতু তুমি আমার সাথে যাওনি, তো টিট ফর টেট তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, আমার ভোটটা এটা হচ্ছে আমার, মানে অন্যের নাক কেটে আমার যে ভোটটা নিয়ে আরেকজনের যাত্রা করে দিলাম, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি বিজেপির পাওয়ারে চলে এলো। তো লাভ হলো কি? আপনি যদি মনে করেন মধ্যপ্রদেশে বলুন, রাজস্থানে কয়েকটা সিট ছিল, বামপন্থীরা দাঁড়িয়েছিল, সিপিএম দাঁড়িয়েছিল। যদি সিপিএম এই সিটগুলিতে সিপিএমকে ছেড়ে দিত, তাহলে 70টার থেকে কি 130টা হয়ে বেড়ে যেত, তা মেজরিটি পেয়ে যেত কংগ্রেস, সেটা হয়ে যেত। বা ধরুন আপনার মধ্যপ্রদেশে অখিলেশকে যদি 5-7টা সিট দিয়ে দিত, 10-15টা, কেউ বলছে 10-15টা সিট দিয়ে দিলে কি হতো, এরকম তো সবাই সব। এটা হচ্ছে প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। আপনি প্র্যাগমেটিক, প্রয়োজন বাদে এখন এটা প্রয়োজন আমি এটা করে নিই, বিষয়টা এরকম হয় না। কারণ আমার কি শক্তি আছে, সেই শক্তিটা আমার নিজেরও যেমন অ্যাসেস করা দরকার, আবার এই শক্তিটাকে আমি বিজেপি বিরোধী লড়াইয়ে কিভাবে সবচেয়ে উৎকৃষ্টভাবে কাজে লাগাতে পারবো, সেটাও তো আমার ভেবে দেখা দরকার। আমি শুধুমাত্র একটা ন্যাশনাল পার্টি হওয়ার স্বার্থে, দেখুন এটা কিন্তু ন্যাশনাল পার্টি হওয়ার স্বার্থ, যেমন এখন যে এনডিএ জোটের মধ্যে অনেক পার্টি আছে, রিজনাল পার্টি, সব ম্যাক্সিমামই রিজনাল পার্টি। কংগ্রেস ন্যাশনাল পার্টি, সিপিআই তার তকমাটা হারিয়ে ফেলেছে, বামপন্থীদের মধ্যে সিপিএম এখনো টলো করছে, থাকতে পারে, বাকি সবই তো আপনার রিজনাল পার্টি। তো তাদের তো টার্গেট হতে পারে আমাকে ন্যাশনাল পার্টি হতে হবে। তো ন্যাশনাল পার্টি হতে গেলেও তো 3-4টে স্টেটে আমাকে লাগবে, এমপি লাগবে, সেটা তো হতে পারে। আমি বলছি এটা হচ্ছে আপনার একটা সংকীর্ণ অ্যাপ্রোচ। এই পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, মানে এই টানাশাহি হটানোর ক্ষেত্রে এই সংকীর্ণ অ্যাপ্রোচটা আপনি রাখতে পারেন না। আপনাকে সেই জায়গায় স্যাক্রিফাইসটা করতে হবে। আপনি যে জায়গাতে সবচেয়ে বেশি আপনার শক্তিটা আছে, ঠিক না, 60% আপনার ভোট আছে, 40% আপনার ভোট আছে, সেই আসনে আপনি কন্টেস্ট করেন। কেউ আপনাকে 60% দিতে পারে, আপনি তাকে 60% দেবেন, সে আপনাকে 40% দেবে, এরকম হতে হবে। তো কিন্তু আপনার 10% আছে, আপনি 60%-এর দাবি করবেন, সেটা তো হতে পারে না। কিন্তু এই অ্যাপ্রোচটাই কি ঠিক হবে কিনা, আপনি যেটা বলছেন এইটা সম্ভব হবে কিনা, এটাই হতে হবে, আদারওয়াইজ 1:1 হবে না। তার জন্য আমি বলেছি 350 থেকে 400, 350 থেকে 400, 550 অ্যাডজাস্টমেন্ট হবে না। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? না, আপনি পার্টিকুলার না, মমতা বন্দ্যোপাধ্যায় না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কেরালায় হবে কিনা সেটাই আমি সব রাজ্যে, আমি না, এটা তো হতে পারে যে ধরুন আপনাকে দেখতে হবে যে আপনার যেখানে স্ট্রেংথ আছে সেই জায়গাতেই আমি কম্পিট করব। আদারওয়াইজ আমি ওই জায়গায় কম্পিট করবো কেন? আমার যদি ইমিডিয়েট টাস্ক থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই সরকারটাকে হটাতে হবে, যদি এটা আমার ইমিডিয়েট টাস্ক থাকে, ঠিক না, ইমিডিয়েট টাস্ক এটাকে ইলেকশনের মাধ্যমে সরাতে হবে। ইলেকশনের মাধ্যমে যদি সরাতে হয় তাহলে তো আমাকে এই পজিশনে যেতে হবে। আদারওয়াইজ আমি তাহলে বলবো যে এই পজিশনে ইলেকশন আমি হারাতে চাই না, ইলেকশনে এই সরকারকে আমি হটাতে চাই না, এটা তো হতে হবে। যেটা উনি বলেছেন যে আমরা ইলেকশন থেকে শিক্ষা নিয়েছি, এটা হচ্ছে ডিফেন্সিভ অ্যানালাইসিস। আমি মনে করি এটা ডিফেন্সিভ অ্যানালাইসিস হবে কংগ্রেসের পক্ষে। কারণ আমি যদি 5টা সিট ছেড়েও দিই, তাহলে কি আমি পাওয়ারে চলে আসবো? এটা হতে পারে না। তো আমি যদি 5টা সিট সিপিএমকে রাজস্থানে ছেড়ে দিতাম, তাহলে কি আমি রাজস্থানে কংগ্রেস সরকারে চলে আসতো? এটা তো হতে পারে না। কারণ ওই জায়গার যে ইকুয়েশন আছে, কাস্টের মধ্যেকার ইকুয়েশন আছে, আমার লিডারশিপ আছে, ওই যেটা উনি বলেছেন যে আমার যে অবজেক্টিভ কন্ডিশনটা, ওই অবজেক্টিভ কন্ডিশনটা তো আমার লোকাল লিডারশিপ সবচেয়ে ভালো বোঝে, ঠিক আছে না? আপনি দেখুন না, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট আছে, তো বামফ্রন্ট সবচেয়ে বেশি সিটে দেয় না আরএসপি সিপিআই ফরওয়ার্ড ব্লককে দেয়? কাকে দেয়? কারণ যেই শরিকগুলো আছে তার কাছে কত পার্সেন্ট ভোট আছে, যেটা ভোট দেওয়া হচ্ছে সেটা তো সিপিএম থেকেই দেওয়া হচ্ছে, সিপিএমেরই একটা আসন তাদেরকে দেওয়া হচ্ছে। তো তারা যদি বলে আমাকে 2টো সিট দিতে হবে, আমাকে 3টে সিট দিতে হবে, এটা কি সম্ভব? এটা সম্ভব কিনা? এটা হবে না। তো এখন দেখুন আপনি এইটাই দেখুন, এটাই ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু একটা, আর ত্রিপুরাতে কংগ্রেস একটা সারা ত্রিপুরার যে কংগ্রেসের সংগঠন আছে, আবার সিপিএম এর সারা ত্রিপুরার যে সংগঠন আছে, কংগ্রেস কিন্তু, আমি যেটা বলবো, কংগ্রেস কিন্তু বৃহত্তর স্বার্থে এই অ্যাডজাস্টমেন্টটা তারা করেছে। বৃহত্তর স্বার্থে 13টা সিট তারা নিয়েছে, আর 47টা সিট তারা সিপিএম কে ছেড়ে দিয়েছে। এই যে বৃহত্তর স্বার্থ,
তারপরে দেখুন এটা নিয়েও কংগ্রেসের মধ্যে অনেক বেশি কন্ট্রাডিকশন, সবচেয়ে বেশি কন্ট্রাডিকশন কংগ্রেসকে বহন করতে হয়েছে। কিন্তু তারা বৃহত্তর স্বার্থে এই বিজেপি সরকারটাকে হটাতে হবে, সেই হটানোর ক্ষেত্রে আমাকে এই জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে। তাহলে কংগ্রেসের টোটাল ফোর্স তো লিডারশিপ থেকে সেন্ট্রাল থেকে স্টেট পর্যন্ত এবং লিডারশিপ পর্যন্ত র্যাঙ্কস পর্যন্ত ইউনাইটেড তো হতে পেরেছে। তাহলে কংগ্রেসের যে রিজিডিটি, আমি তার জন্যই বলছি কংগ্রেসের যে হেজিমনিটা, কংগ্রেস সেটাকে আস্তে আস্তে আপনার অনেক পেছনে নিয়ে এসছে। তার জন্য সবার সাথে অ্যাডজাস্ট করেই সে কাজটা করবে, অনেক বেশি নমনীয়, অনেক বেশি ফ্লেক্সিবল। আদারওয়াইজ তো এটা হতেই পারে না। ফ্লেক্সিবল হতেও হবে না, কংগ্রেসকে শুধু ফ্লেক্সিবল হতে হবে না, প্রত্যেকটা পার্টি রিজনাল পার্টিগুলি। কারণ আমি এটা আমার কাছে ধারণা আছে যে অনেক ছোট পার্টি আছে যে তার সংখ্যা বাড়ানোর জন্য সে বেশি সিট দাবি করতে পারে, এটা করবেই, এটা ন্যাচারাল। কারণ ন্যাশনাল পার্টি হতে চাইবে, তো ন্যাশনাল পার্টি হওয়ার ক্ষেত্রে এটা টার্গেট। তো তার জন্য বলছি যে আপনার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা যদি মনে করি 550 সিট হয়ে যাবে, 542টা হয়ে যাবে, এটা হবে না। আপনাকে মিনিমাম 100 থেকে 150 সিট ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট হবে না। আপনাকে 350 থেকে 400 সিট যদি আপনি রাখতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার একটা চান্স আছে ফাইট টু ফাইট এই বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপি দলের বিরুদ্ধে। আমি ইন্ডিয়া জোটের প্রসঙ্গ যখন কথা বলছি, আমি একটু রাজ্যের দিকে ঢুকছি। শাহজাহান ভাই, একটা প্রশ্ন, যেহেতু তোমাকে আজকে সঙ্গে পেয়েছি, এই প্রশ্নটা, এই বিষয়টা একটু আলোচনা করতে চাইছি। সামনে তো লোকসভা নির্বাচন, রাজ্য 2টো আসনে ভোট হবে, 2টো আসন নিঃসন্দেহে রাজ্যের যারা বিজেপি বলুন, কংগ্রেস বলুন, বামেরা বলুন, মথা বলুন, প্রত্যেকে কিন্তু এই 2টো আসনে লড়াইয়ের জন্য মুখিয়ে পড়বেন, প্রত্যেকে লড়াই করতে চাইবেন। কংগ্রেস যেভাবে আদিবাসী সংগঠন, আদিবাসীদের নিয়ে বিভিন্ন বৈঠক আমরা করতে দেখেছি প্রদেশ কংগ্রেস ভবনে, একাধিক বৈঠক করেছে প্রদেশ কংগ্রেস, বিভিন্নভাবে সুদীপ রায় বর্মন বলুন, আশিস সাহা বলুন, অন্যান্য নেতৃত্বরা সেটা করছেন। ঠিক একইভাবে বিজেপি বুথ স্তরে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে কংগ্রেস এখন আপনারা যেটা করছেন, ঘরে ঘরে আপনাদের সামথিং একটা প্রতিশ্রুতি নিয়ে আপনারা যাচ্ছেন, প্রত্যেকদিন আপনাদের এই কর্মসূচিটা আপনারা করছেন। ঠিক একইভাবে বামেরাও তাদের ভেতরে ভেতরে বৈঠক থেকে শুরু করে একাধিক কাজকর্ম তারা সাংগঠনিক তারা করছেন। মথাও সেভাবে তাদের যে যতটা খানিক প্রস্তুতি নেওয়ার তারা সেটা নিশ্চয়ই নিচ্ছেন। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে, প্রদেশ কংগ্রেসের একটা বিষয় গত 2 দিন ধরে নিউজ, আমরা যদি বলি আমাদের নিউজ রুমে এই বিষয়গুলো আসছে, নিউজ রুমে এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে। বিষয়টা কি? আশিস বিরজিৎ সংঘাত, মানে লোকসভা ভোটের আগে এই বিষয়টা কেন? এবং বারংবার একটা বক্তব্য শোনা গেছে যে বিরজিৎ সিনহা বিজেপিতে যাচ্ছেন, বিজেপিতে যেতে পারেন, যাওয়ার জন্য মুখিয়ে আছেন। কতটা সত্য কতটা মিথ্যা বিরজিৎ সিনহা একেবারে সেটাকে নাকচ করেছেন, কিন্তু প্রসঙ্গ উঠেছে উনি যেতে পারেন। এখন যেটা বলছেন তিনি কি বললেন ওই দিন, যে আমি কার্যকর্তা নই, আমি বিধায়ক। বিধায়ক হিসেবে আমার কেন্দ্রে থাকাটা যতখানি প্রয়োজন আমি সেটা বোধ করেই আমার নিজস্ব যে নির্বাচনী ক্ষেত্র সেখানে আমি মানুষের পাশে রয়েছি, মানুষের জন্য কাজ করছি। কংগ্রেস অফিসে কারা থাকেন, পার্টি অফিসে কারা যান? যারা অফিস বিয়ারার। কিন্তু সেই বিরজিৎ সিনহাই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেই প্রদেশ কংগ্রেস সভাপতির রুমে বসতেন। ইভেন শুধু যে অফিস বিয়ারাররা যায় তা কিন্তু নয়, কংগ্রেস ভবনে একাধিক নেতৃত্বরা বর্তমানেও যান। কিন্তু এই কথাটা বিরজিৎ সিনহা বললেন যে কংগ্রেস ভবনে কারা যান, যারা অফিস বিয়ারার তারাই শুধুমাত্র কংগ্রেস ভবনে যান। কোথাও কি এটা সংঘাতের কারণ? আশিস সাহা কিন্তু তার একটা আপচাপ বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। আশিস সাহা বলেছেন কংগ্রেস বৃহত্তর মনোভাব নিয়ে চলে, প্রত্যেককে কংগ্রেস নিজেদের আপন করে নিতে চায়, প্রত্যেকের জন্য এই দরজা খোলা রয়েছে, সেদিন আশিস সাহা বলেছেন। আমি একবার হুট করে তোমার কাছে এই বিষয়টার উপরে জানতে চাওয়ার আগে বিরজিৎ সিনহা কি বলেছেন সেটা একবার দর্শকদেরকে শোনাতে চাই। জানি না কদিন আগে বিধানসভা হয়ে গেছে কয়েকটি রাজ্যের ভিতরে, এর মধ্যে কংগ্রেসের ফলাফলটা অনেক খারাপ। ত্রিপুরা ভিতরে কতটুকু প্রভাব পড়বে মনে হয় সামনে লোকসভা ভিতরে? এখানে প্রভাব পড়বে বা কি? এখানে কি আছে? এখানে কিছু নেই। এখানে কি পড়বে? সামনে লোকসভা নির্বাচন, আপনাদের প্রস্তুতি কিরকম? আপনি তো পূর্ব আসনের আপনার কেন্দ্রে পড়বেন, কি বুঝতে পারছেন? দেখা যাক কার লোকে অ্যালায়েন্স হয় না, এটার উপর নির্ভর করে। এই যে বিষয় আপনি যে বললেন যে কার সাথে অ্যালায়েন্স, আপনি তো কংগ্রেস ভবনেই যান না বা কারোর সাথে এখনো, আমরা যতদূর দেখতে পাই যে আপনি কারোর সাথে কথাও বলেন না। বিধানসভা তো দেখা গেল যে সিপিএম এর সাথে অ্যালায়েন্স করছে, এবার কি আবার কি সিপিএম এর সাথে অ্যালায়েন্স করছে জানি না, তো এটা তো আমি বলার মতন অধিকারও না। আপনি একজন প্রাক্তন এবং অভিজ্ঞ নাকি না? আমি তো অ্যাকচুয়ালি এটার মধ্যে দায়িত্বে নাই যে আমি কেন বলবো। যদি যখন দায়িত্বে দেবে
দিল্লি থেকে, হয়তো কমিটি করেও দিতে পারে, তখন বলতে পারে। আপনার কি মনে হয় কংগ্রেসের বর্তমান অবস্থা CPM এর সাথে যাওয়া উচিত? কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে স্যার? কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে রাজনীতি হিসাবে? আমরা দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন, 25 বছর গেটে যেভাবে আপনাদের জুটের একটি দলই এরকম ভাবে, তো সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? উপর থেকে তো সিপিএম এর বড় নেতারা বলে দিয়েছে জোট করবো না, দেখলাম তো, আপনারাও দেখছেন কাগজে, টিভিতে। কিন্তু এদিকে তো আবার জুটের বৈঠকে আপনার বৈঠকে থাকবো না, দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আসবে, সিট শেয়ারিং করতে হবে, এটা এমন কথা। আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কোন দল যেটা আছে না নেই? কংগ্রেসের ভিতরে যে ভিতরে অন্তর ভিতরে একটা কুন্দল থাকে সবসময়, এটা কি এখনো আছে এটা না? তো কুন্দল আর কই, কুন্দল কই কার মধ্যে নাই, বিজেপির মধ্যে নাই, সিপিএম মধ্যে নাই। ভাই তিনি বলেছেন একাধিক বক্তব্য তিনি বলার চেষ্টা করেছেন, জোট নিয়ে বলেছেন, জোটের প্রসঙ্গে তোমার নেতার বক্তব্য আমি পরে আলোচনায় আনছি, কিন্তু এই যে কোন্দলের কথাটা কিন্তু কোথাও ইঙ্গিতে স্বীকার করলেন বীরজিৎ সিনহা, বললেন কোন দলে কোন্দল নেই, বিজেপিতে নেই, বামেদের মধ্যে নেই, কোথাও কি বলতে চাইলেন যে কংগ্রেসের মধ্যেও আছে? না দেখুন, আমাদের প্রদেশ সভাপতি যে বক্তব্যটা দিয়েছে এটাই সত্য, যে উদার মানসিকতা নিয়ে কংগ্রেস দল চলে, সকলের জন্য দরজা খোলা, সকলকে নিয়ে কংগ্রেস চলতে চাইছেন। এখন ব্যক্তিগতভাবে কে কি বলল সেটা আমি এখানে বলার জন্য আমি মনে করি তেমন বিধায়ক তোমার দলে না, উনি বিধায়ক থাকতেই পারেন, উনি জনগণের প্রতিনিধি বিধায়ক, এখন উনি সিনিয়র নেতৃত্ব, এবং দেখবেন আপনি উনি এই বক্তব্যতে উনি নিজেই বলেছেন তিনি AICC তে আছেন, মানে অল ইন্ডিয়া কংগ্রেস যে কমিটির যে সদস্য সেখানে তিনি আছেন। তাহলে তার প্রদেশ থেকে কংগ্রেসে কেন আসছেন না? প্রদেশ কংগ্রেস ভবনের কোন অনুষ্ঠানে না, দেখেন উনি নিশ্চয়ই এটা তো উনি বলেছেন কি কারণে উনি আসছেন না, তো সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়ে আমি মনে করি এটা এখানে বলা অপেক্ষা রাখে না, এটার জন্য অপেক্ষা করতে হবে। আর কংগ্রেস যে উদার মানসিকতা নিয়ে চলে, কংগ্রেস যে বৃহত্তর স্বার্থে সকলকে নিয়ে চলতে চায়, এবং এখন আমাদের কাছে যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 2024 লোকসভা নির্বাচন, যে কোনো মূল্যে এই বিজেপিকে পরাজিত করতে হবে দেশের মানুষের স্বার্থে। এখন সর্বভারতীয় কংগ্রেস কমিটি যেই নির্দেশিকা আমাদেরকে দেবেন সেটা মেনেই আমাদেরকে চলতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে দেশ আগে, সংবিধান আগে, গণতন্ত্র আগে, দেশ গণতন্ত্র সংবিধানের স্বার্থে আমি এই কথাগুলো আমরা মানে সবকিছু মেনে নিতে পারি। ক্ষেত্রে যদি আমি বলি শাহজাহান ভাই, রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস যদি লড়াইটা করে এখন, মানে বিশেষ করে অনেকটাই কংগ্রেস এখন কাজ করছে রাজ্যে, তোমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের খবরের জন্য আসে, আমরা খবরে পাই, সেগুলো উঠে আসছে কোথাও, কংগ্রেস এখন অনেকটাই উঠে আসার চেষ্টা কংগ্রেস করছেন, সুদীপ বর্মন বলুন, আশিস সাহা বলুন, তারা কাজ করছেন, কিন্তু এই যে একটা দূরত্ব, মানে বীরজিৎ সিনহা যদি আসেন কংগ্রেসের মধ্যে আরেকটু কি একটা মানে শক্তি, যদি তিনি পার্টি অফিসে আসেন, পার্টি অফিসের বৈঠকগুলোতে অংশ নেন, কারণ অনেক বৈঠকে কিন্তু দীর্ঘদিন ধরে বীরজিৎ সিনহাকে আমরা দেখতে পাচ্ছি না। না দেখুন, উনি ওনার নির্বাচনী যে বিধানসভা ক্ষেত্র সেখানে কিন্তু কর্মসূচি হচ্ছে প্রতিনিয়ত। এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি যে প্রতি ঘরে কংগ্রেস যে কর্মসূচিটা, গত 6 বছরে বিজেপি রাজ্য কিভাবে শাসন করছে, গত 6 বছরে এই বিজেপির শাসনে আমাদের রাজ্যের বাস্তব কি চিত্র, সেইগুলোকে নিয়ে আমরা একটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাচ্ছি, সেখানে মানুষের সঙ্গে আমাদের জনসংযোগ হচ্ছে, কথাগুলো বলছি, একই কর্মসূচি কিন্তু উনার বিধানসভাতেও হচ্ছে। তো আমি তো বারবারই বলছি যে আজকে এইগুলো বলার জন্য আমি এখানে মনে করি না সময় আছে বা এগুলা বলার কোনো অপেক্ষা রাখে। উনি নিজেই বলেছেন উনি কংগ্রেসের সর্বভারতীয় AICCর যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যে সদস্য সেখানে তিনি আছেন, এবং ওনার বিধানসভাতে এই কাজগুলো হচ্ছে, এগুলো তো বক্তব্য নিজেই বলেছেন। আমি ত্রিপুরার প্রসঙ্গে আসি। ত্রিপুরার লোকসভা নির্বাচনে কংগ্রেস কিভাবে স্ট্র্যাটেজি নেবে? আমি জানি তুমি হয়তোবা উত্তরে এটা বলবে যেটা সেটা সর্বভারতীয় স্তরে বলবে, কিন্তু একজন কংগ্রেস নেতা হিসেবে তোমার কি মনে হয় যে ত্রিপুরায় কংগ্রেসকে এইভাবে লড়াই করাটা উচিত? বামেদের সঙ্গে জোটে, মানে সর্বভারতীয় স্তরে যদি জোটে যায়ও, মানে ত্রিপুরার ক্ষেত্রে এই জোটটা কতটা মানুষ মেনে নেবে? কারণ সদ্য একটা জোট হয়েছিল, সেটাকে কিন্তু ভোটের রেজাল্টের নিরিখে মানুষ প্রত্যাখ্যান করেছে। না, আপনি এই কথা বলতে পারবেন না যে ভোটে মানুষ প্রত্যাখ্যান করেছে। দেখুন 2019 লোকসভা নির্বাচনে কিন্তু এখানে বামপন্থীরা আলাদাভাবে
লড়েছিল দুটি সিটি, আমরা কিন্তু কংগ্রেস আলাদাভাবে লড়েছিলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে দুটো আসনেই, এই দুটো আসনেই আমরা কিন্তু দ্বিতীয় স্থানে ছিলাম এবং বামেদের থেকে অনেকটা এগিয়ে ছিলাম। এখন একটা, আমি তো প্রথম দিকেই বললাম যে একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দেশটা যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতির মধ্য থেকে দেশকে তুলে আনতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে। এর জন্যই তো ইন্ডিয়া জোটে ডাক দেওয়া হয়েছে যে একের বিরুদ্ধে এককে লড়তে হবে, একের বিরুদ্ধে এককে নির্বাচনে ভোট যাতে ভাগাভাগি না হয় বিরোধী দলের। এর জন্যই তো পর্যালোচনা চলছে ইন্ডিয়া জোটের মধ্যে। এর মধ্যে আমাদের যিনি ত্রিপুরার প্রতিনিধি আছেন, সিডব্লিউসির মেম্বার, ওনার সঙ্গে দিল্লিতে কথাগুলো হচ্ছে এবং আমাদের রাজ্য থেকে মতামত নিচ্ছে, ত্রিপুরার পরিস্থিতি জানছেন, পর্যালোচনা করছেন। এখানে আলোচনা হচ্ছে যে কিভাবে এখানে আগামী 2024 লোকসভা নির্বাচনে লড়াই করা যায় বিজেপির বিরুদ্ধে। নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা এখন ভেতরকার ব্যাপার। আমি প্রকাশ্যে মিডিয়ার সামনে এগুলো বলতে পারবো না। যত নির্বাচনে এগিয়ে আসছে এগুলো সামনে খোলাসা হবে, কারা লড়াই করছে। আর নিশ্চয়ই যেহেতু আমরা শক্তি বাড়াচ্ছি, আমরাও চাইছি যে আমাদের সংগঠনটা, দেখুন যারাই এই নির্বাচনে লড়ুক, আমাদের মূল লক্ষ্যটা কি? বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। এই যে সাংসদরা সংসদ থেকে বহিষ্কার হয়ে যাচ্ছেন, দেশের সমস্ত রাষ্ট্রীয় সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে, সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, ইডি সিবিআই এর ভয় দেখানো হচ্ছে। এই দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে রেখেছেন এই বিজেপি সরকার। এর থেকে মানুষকে সচেতন করতে হবে। এই সচেতনতার জন্যই আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। প্রতি ঘরে কংগ্রেস আজকে একটা কর্মসূচি প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়েছেন, তার জন্য একটা ভালো সফল পাওয়া যাচ্ছে। আর আগামী দিনে নিশ্চয়ই সেটা ইন্ডিয়া জোটে বেরিয়ে আসবে। এই রাজ্যে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর কংগ্রেস আমি মনে করি একটা ভালো শক্তি জোগাড় করেছে বর্তমানে। আমি বলছি কংগ্রেস এই রাজ্যে একটা ভালো শক্তি জোগাড় করেছে লড়াই করার মতন। এর আগেও তো আমরা বামপন্থীদেরকে এই সদ্য উপনির্বাচনে এখানে কংগ্রেস সমর্থন জানিয়েছে। এর আগেও যখন 22 নির্বাচন হয়েছিল, দুটো আসন ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি কংগ্রেস, যেমন যেটা মিনমোদাই বলছিলেন যে এই 2023 নির্বাচনে কংগ্রেস বিজেপিকে সরানোর জন্য একটা বৃহত্তর স্বার্থ ত্যাগ করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আহ্বান করছি, বিজেপি যদি কারোর মূল লক্ষ্য হয়ে থাকে, তারাও যাতে এই স্বার্থটা ত্যাগ করেন এবং এই ত্যাগের মাধ্য দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক, আমি মৃন্ময়দা আসবো এই একটা প্রসঙ্গ নিয়েই। মানে আমি যেটা বলছিলাম রাজ্য স্তরে, আমি একটু ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলো করতে চাইছি। কেন? ছোট্ট ছোট্ট জায়গা থেকে অনেকগুলো বিষয় খুব স্পষ্ট হয়ে যায় সাধারণ মানুষের কাছে, যারা আমাদের ত্রিপুরার মানুষ, যারা ত্রিপুরার খবর নিয়ে অনেক বেশি চর্চা করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর দিকে নজর রাখেন। ত্রিপুরার ক্ষেত্রে এই বিধানসভা নির্বাচন কিন্তু অনেকগুলো বিষয় স্পষ্ট করেছে। প্রথম কথা হচ্ছে একেবারে সুস্পষ্ট একটা লড়াই, মানে জোট হলে একেবারে সুস্পষ্ট জোট। যেটা মথার ক্ষেত্রে হয়েছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা যাচ্ছে, সুদীপ বর্মন, আশিস সাহা, এদিকে পুরুষোত্তম রায় বর্মন, জিতেন্দ্র চৌধুরী, প্রত্যেকে যখন এক মঞ্চে, তখন সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন মঞ্চে উঠে গিয়ে ভাষণ দিচ্ছেন, পুরুষোত্তম রায় বর্মনের হয়ে তিনি ভোট চাইছেন। আপনি পুরুষোত্তম রায় বর্মনের সঙ্গে ছিলেন এই নির্বাচনে, আপনাকে দেখা গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এই যে একটা ব্যতিব্যস্ত মনোভাব, মানে কোথাও এই জায়গাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কখনো বিরোধীদের সঙ্গে, কখনো তিনি বিজেপির সঙ্গে বৈঠক করছেন। আমরা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে পরে যদি বলি, একেবারে এই যে আমাদের বাই ইলেকশন যেটা গেল, এত ঘটা করে অ্যাসেম্বলিতে বৈঠক হলো, অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতার রুমে, জিতেন্দ্র চৌধুরীর রুমে বৈঠক হলো। বৈঠক থেকে বেরিয়ে আসার পর বলছেন যে তারা সাপোর্ট করবেন। কংগ্রেস নিঃসন্দেহে সেখানে সাপোর্ট দিয়েছে বামেদেরকে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সেটা বলা যায়। কিন্তু হঠাৎ করে আবার উইদিন অনিমেষ দেববর্মা বলছেন যে আমাদের তো আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা এগুলো হয়নি যে আমরা কি সাপোর্ট করব, কাকে কি করব, কাকে কি করবো না। তাহলে এই বৈঠকগুলোতে মূল আলোচনাটা হচ্ছে কি? তাহলে কিসের আলোচনা হচ্ছে? সুস্পষ্ট ধারণাটা কোথায়? এবং যার ফলে দেখা গেছে বিধানসভা নির্বাচনে একাধিক আসনে বিরোধীদের ভোট বেশি থাকা সত্ত্বেও ভোট ভাগাভাগির কারণে বিজেপি সেই আসনগুলোতে জয়লাভ করেছে। নিঃসন্দেহে সেটা বিজেপির গেম স্ট্র্যাটেজি হতেও পারে, কিন্তু এই যে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করে দেওয়া মানুষের মধ্যে যে না, আমরা ইউনাইটেড, আমরা একসঙ্গেই আছি। আমাদের এই তিনটে দলের, রাজ্যের ক্ষেত্রে আমি বলছি, বাম, কংগ্রেস, মথা, এই তিনটে দলের প্রার্থী এক্স বা ওয়াই বা জেড, আপনারা উনাকেই ভোট দিন। এই কেন্দ্রে বাম কংগ্রেস মথা প্রার্থী এক্স, ওই কেন্দ্রে বাম কংগ্রেস মথা প্রার্থী হয়তো বা মথার কোনো একজন প্রার্থী ওয়াই থাকতে পারে, কিন্তু আমরা ইউনাইটেড, আমাদের ভোট একটা জায়গাতেই যাবে। এই কথাটা সুস্পষ্ট করে বলার মতো, যেটা বাম কংগ্রেস বলেছিল হয়তো, কিন্তু মথা কিন্তু বলেনি। সেই সুযোগটা কিন্তু বিজেপির কোথাও না কোথাও পড়েছে। এটা কি লোকসভায় পুনরাবৃত্তি হবে, যেটা বাই ইলেকশনেও কিন্তু হয়েছে? আমি আসলে মনে করুন, মানে ন্যাশনাল পলিটিক্সে
সেই আঞ্চলিক শক্তিগুলি ন্যাশনাল পলিটিক্সটাকে নির্ণায়ক পজিশনে নেওয়ার ক্ষেত্রে একটা ক্ষমতা রাখে। মানে ধরুন আপনার তৃণমূল কংগ্রেস হতে পারে, আপনি ধরুন বিহারের নীতিশ কুমার আরজেডি হতে পারে, বা ধরুন সমাজবাদী পার্টি হতে পারে, বা ধরুন উদ্ধব ঠাকরের যে শিবসেনা সেটা হতে পারে, স্টেলিন হতে পারে। তারা একটা পজিশনে আছে, ন্যাশনাল পলিটিক্সটাকে চালিত করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে। আমি সেটা সেই দিক থেকে এটাকে ছোট করছি না, কিন্তু সেইভাবে যে মথা যে সেই ধরনের একটা নির্ণায়ক শক্তি, সেটা আমার কাছে আমি সেভাবে কনসিডার করি। ন্যাশনাল পলিটিক্স থেকে মানে আপনার প্রভাবিত করার জন্য তার যে শক্তি আছে, শক্তি দিয়ে ন্যাশনাল পলিটিক্সটাকে প্রভাবিত করার জন্য তার যে পলিটিক্যাল উইজডম বা তার যে ক্যাপাসিটি, সেটা আমার কাছে মনে হয় অনেকটা বিলু আছে অন্যান্য শক্তির তুলনায়। তাহলে অন্যান্য শক্তির ক্ষেত্রে আপনি দেখুন, তারা শুধুমাত্র লিমিটেড তাদের একটা এডিসির মধ্যে আছে, এডিসির ডাইরেক্ট ফান্ডিংস। এখন ধরুন আপনি মানে গ্রেটার, আমি ওইসব দাবি টাবাতে যাচ্ছি না, তাদের যদি সেটা পেতে হয়, মানে যা কিছু তাদের পাওয়া এডিসির ডেভেলপমেন্ট, বা ধরুন আপনার রোমান হরফে ককবরক ভাষা, রোমান স্ক্রিপ্ট, বা ধরুন তারা যদি আরও যদি বলতে চাই অষ্টম তফসিলে তাদেরকে অন্তর্ভুক্ত করা তাদের ল্যাঙ্গুয়েজটাকে, সেটিও যদি তাদের পেতে চায়, বা ধরুন 126 নম্বর ধারাও যদি তারা সংশোধনী আনতে চায় সংবিধানের, তাহলেও তাদেরকে ন্যাশনাল লেভেলে যে রুলিং পার্টিটা সেন্ট্রালে থাকবে তাদের সাথেই তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আদারওয়াইজ কংগ্রেস বা সিপিএম এর সাথে গেলে তাদের পক্ষে তো এখন এই মুহূর্তে কোনো ধরনের সমাধান হবে না। তার জন্য আমি এটাকে বলছি একটা লোকাল পার্সপেক্টিভ থেকে তাদের পলিসিটা নির্ধারণ, কৌশলটা ঠিক করা হয় একদম লোকাল। কিন্তু বাকি যে রিজনাল ফোর্সগুলি, তাদের হচ্ছে স্টেট রিলেশন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্টেট টু সেন্ট্রালের পজিশন। আপনি এই ক্ষেত্রে কিন্তু তাদের মথার সাথে তাদের কম্পেয়ার করা চলে না। সেদিক থেকে বলছি এখানে তার জন্যই আপনার মানে 2023-এর ইলেকশনে কংগ্রেস এবং সিপিএম যে জায়গাতে অ্যাডজাস্টমেন্টটা যেতে পারলো, আর মথা যেতে পারলো না। কারণ মথারটা হচ্ছে অনেক বেশি লোকালাইজড ইস্যুর উপর দাঁড়িয়ে তাদেরকে এই দুটো ফোর্সের সাথে অ্যাডজাস্টমেন্ট করাটা এখন এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব না। তারা ন্যাশনাল লেভেলে যেটা যাবেন এটা খুল্লা বলতেও পারছেন না। তার জন্য তাদের যদি এবারের পার্লামেন্ট ইলেকশনে 2024-এর পার্লামেন্ট ইলেকশনেও তাদের পক্ষে আমার কাছে মনে হয় না তারা ওই পেরিফেরিটার বাইরে বেরোতে পারবে। কারণ তাদের পক্ষে ওই পেরিফেরির বাইরে যদি বেরোতে হয়, তাহলে তাদের যে লোকালাইজ যে ইন্টারেস্টটা আছে, সেই ইন্টারেস্টটা কোথাও না কোথাও ধাক্কা খাবে। আমি একদম শেষ পজিশনে একটা প্রশ্ন দিয়ে দুজনের কাছে আমি শেষ করব, জাস্ট ছোট্ট একটা আলোচনা করব, 5 থেকে 6 মিনিটের আলোচনা করব। শাহজাহান ভাই, তোমার কাছে জানতে চাইবো যে চেহারার একটা ইস্যু, কিন্তু মাঝখানে আমি যখন একটা কথা বলেছিলাম যে বিরোধী জোট বনাম মোদি, চেহারাটা কি কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা বৃহত্তর বিষয় হয়ে দাঁড়াবে না সামনের এই লোকসভা নির্বাচনে? কারণ বিজেপি একাধিক ইস্যু সামনে আনার জন্য প্রস্তুত হচ্ছেন। রাম মন্দির ইস্যু, আর কিছুদিনের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন হবে, সেখানে কোথাও না কোথাও সেটাকে বিজেপি বা শাসক দল সেটাকে প্রচারে আনার চেষ্টা করবেন, যেই বিষয়টা, যে ইস্যুটা এতদিন ধরে কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে থেকে সেটা হয়নি, সেটাকে তারা করে দেখিয়েছেন। হিন্দুত্ববাদী একটা মনোভাব নিয়ে যেভাবে যেটা প্রচারে হয়, এবং সেটা তোমরা বারংবার নাকচ করছো যে ধর্মের লড়াই এই দেশে হবে না, সেটা কংগ্রেসের ঐতিহ্যে নয়। কিন্তু তারপরেও কিন্তু বারংবার এই বিষয়গুলো, এই হিন্দুত্ববাদী মনোভাব বা ধর্মের যে লড়াই, সেটা ধর্মকে সামনে নিয়ে এসে একটা চেহারার লড়াই করা, সেটা কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে যুক্তিগতার সঙ্গে সেগুলো বিভিন্ন রাজ্যগুলোর ফলাফলের ক্ষেত্রে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। হয়তোবা কর্ণাটক, হয়তোবা আমরা সদ্য সমাপ্ত তেলেঙ্গানার নির্বাচনের যে ফলাফল দেখলাম, সেখানে কংগ্রেসের ক্ষেত্রে রায় গেছে, কিন্তু চেহারা একটা সত্যি অর্থেই ভূমিকা পালন করে, সেটা কি অস্বীকার করার মতো জায়গা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? চেহারার উপরে তো নির্বাচন হয়েছিল 2014 সালে, নরেন্দ্র মোদীর চেহারা দিয়েই তো এনডিএ জোট ক্ষমতায় এসেছিল। আজকে চেহারাটাই তো দেশের মানুষের একটা নাজেহাল পরিস্থিতি তৈরি করে রেখেছেন। 14 পরে 19-এ তো এই চেহারাই জয়লাভ। আমি তো বলছি তো 14 পর থেকেই তো এই চেহারার উপরই তো নির্বাচন। এই চেহারাই তো দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, সমস্ত দেশের পরিকাঠামো ভেঙে চুরমার করে দিচ্ছে। এই চেহারা তো দেশের গণতন্ত্র, এই চেহারার শাসনের পরে তো দেশে গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন। আর 2004 সালে যখন বিনা চেহারায় কংগ্রেস
কংগ্রেসের নেতৃত্বে এই ইউপিএ সরকার ক্ষমতায় এসেছিল তখন কোনো চেহারা ছিল না। সেই চেহারা ক্ষমতায় আসার পর যখন মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হলো, এই দেশের মানুষের খাদ্যের অধিকার দেওয়া হয়েছিল, কাজের অধিকার দেওয়া হয়েছিল, তথ্য জানার অধিকার দেওয়া হয়েছিল, ঘরের অধিকার দেওয়া হয়েছিল, স্বাস্থ্যের অধিকার দেওয়া হয়েছিল। আর যে চেহারা দিয়ে লড়াই করা হয়েছে, এই চেহারাটাই গত 10 বছর ধরে এই দেশের মানুষের যে অর্থনৈতিকটা সেটা কেড়ে নিয়েছেন। আজকে আপনি জানেন এই চেহারার উপর নির্বাচন করার পর গত কয়েকদিন আগে আমাদের দেশের সংসদে দাঁড়িয়ে দেশের অর্থমন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী, উনাকে যখন তৃণমূলের কোনো একজন সাংসদ প্রশ্ন করা হয়েছিল যে আপনি বলুন যে এই চেহারাটার কথাই যে প্রধানমন্ত্রী যে বললেন যে দেশের মানুষের জনধন অ্যাকাউন্ট যে করা হয়েছে তার কি স্ট্যাটাস আছে বর্তমানে, কত তার কি এখন বর্তমানে বাস্তব আছে, তিনি বলছেন যে না 50 কোটি 80 লক্ষ মানুষ অ্যাকাউন্ট করেছিল, তার মধ্যে 10 কোটি মানুষের অ্যাকাউন্টের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর সেই 10 কোটি অ্যাকাউন্টের মধ্যে 11,500 কোটি টাকা আছে, আমরা জানি না তার মালিককে। এই চেহারাটাই তো করেছেন, এই চেহারা দিয়ে মানুষ নির্বাচনে ভোট দিয়েছেন বলেই আজকে মানুষের এই দুর্দশা। এই চেহারার থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এখন ভারতবর্ষে বর্তমান সময়ে এই চেহারাটার মানে রাখে না। আগামী দিনে এই চেহারা থেকে মুক্তি দিতে মানুষকে এই চেহারাকে সরাতে হবে। এই চেহারাকে সরানোর জন্য চেহারাকে সরাতে গিয়ে যে আরেকটা চেহারা, সেটা নিশ্চয়ই যে চেহারাটার নাম হচ্ছে ইন্ডিয়া জোট। সেই চেহারাটাই আগামী দিনে মানুষের ভাগ্য পরিবর্তন করবে। এখন কে প্রধানমন্ত্রী হবেন, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আছে এই জোটের মধ্যে কারা, আমরা তো বারবার বলছি এটাই ডেমোক্রেসি। এখানে আলোচনা হবে, এখানে প্রত্যেকের মতামত নেওয়া হবে, এই মতামতের পরই এখানে একটা মুখ ঠিক করা হবে, এবং এই মুখটা কি আগে হবে না পরে হবে। কিন্তু এখন আমাদের কাছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে চেহারাটা সেটা হচ্ছে দেশের সংবিধানকে বাঁচাতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে, মানুষের দুঃখ দুর্দশা থেকে মানুষকে তুলে আনতে হবে। আর ওই যে চেহারাটা, যার একদিকে যে একটা স্লোগান যে নয়া হিটলার মোদি সরকার, এই যে চেহারা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এখন ওই ইন্ডিয়া জোটের চেহারাটা কে হবেন এটা আমাদের কাছে এখন বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে মোদির চেহারাটাকে দেশের মানুষের কাছ থেকে সরাতে হবে। সেই একেবারে আমি একটু জানিয়ে রাখছি দর্শকদেরকে একটা খবর এই মুহূর্তে আমার কাছে আমি দেখতে পাচ্ছি। যে কথাটা বলছিলাম, বিভিন্ন ইস্যু থাকে একটা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে, বিভিন্ন ইস্যুকে সামনে আনা হয়, বিভিন্ন ইস্যু সামনে চলে আসে, এবং বিশেষ করে মানুষের অধিকার, মানুষের বিভিন্ন একাধিক দাবিগুলোকে সামনে রেখে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো কমিটি গঠন করলো কংগ্রেস, এবং সেই কমিটির যে ছবি আমাদের কাছে চলে এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানিফেস্টো কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে পি চিদাম্বরমকে, কনভেনার করা হয়েছে টিএস সিংদেওকে, তাছাড়া আরো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 জন আরো মেম্বার রয়েছেন, যার মধ্যে সিদ্ধারামাইয়া আছেন, প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা আছেন, আনন্দ শর্মা আছেন, জয়রাম রমেশ আছেন, শশী থারুর আছেন, আরো গৌরব গগৈ থেকে শুরু করে প্রবীণ চক্রবর্তী, কে রাজু থেকে শুরু করে গুরদীপ সপ্পাল, প্রত্যেককে কিন্তু এই 14 জনকে 16 জনের একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কিন্তু কিছুক্ষণ আগে গঠন করে সেটা কিন্তু কংগ্রেসের তরফ থেকে জাতীয় স্তরে সেটা কিন্তু প্রেস রিলিজ করা হয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি তার চেয়ারম্যান কিন্তু করা হয়েছে পি চিদাম্বরমকে। ম্যানিফেস্টো কমিটি গঠন করলো 24-এর নির্বাচনকে সামনে রেখে। তারাই এই কমিটির যারা 16 জন সদস্য রয়েছেন তারা ম্যানিফেস্টো ঠিক করবেন, কোন কোন ইস্যুগুলো মানুষের আনা যেতে পারে ম্যানিফেস্টোতে, সেটার খসড়া যেন তৈরি করা যায়। তার জন্য কিন্তু এই কমিটি ইতিমধ্যেই কংগ্রেস গঠন করলো এবং মাঠে নেমে পড়েছে দলগুলো, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যেই জাতীয় স্তরে যেভাবে বৈঠক হচ্ছে, ম্যানিফেস্টো কমিটিও কিন্তু গঠন করলো কংগ্রেস। বিনময়দা, একই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসবো। চেহারার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মোদি বনাম কে, একটা প্রশ্নবোধক চিহ্ন এখনো থাকছে। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, কে হচ্ছেন এই চেহারাটাকে ঠিক করা কি আগে প্রয়োজন, নাকি জোট শক্ত করা আগে প্রয়োজন? না, আমার কাছে যেটা মনে হয় যে জোটটা যদি শক্তিশালী করা যায়, জোটটা শক্তিশালী হোক, আর জোটটা শক্তিশালী করার মধ্য দিয়ে মানে এতদিনকার যে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা আঞ্চলিক শক্তি যেভাবে আপনার সামাজিক বিষয়গুলিকে নিয়ে, অর্থনৈতিক বিষয়গুলিকে নিয়ে, রাজনৈতিক বিষয়গুলিকে নিয়ে লড়াইয়ের মধ্যে নেমেছে, সেই সমস্ত লড়াইগুলির সম্মিলিত ফলই হচ্ছে ইন্ডিয়া জোট। সুতরাং সেই সমস্ত লড়াইগুলিকে সামনে রেখেই তারা 2024-এর নির্বাচনে লড়বে। এখন ধরুন সেন্ট্রালাইজড একটা পার্টি তার একটা ফেস সামনে আনতে পারে, কিন্তু এটা সেন্ট্রালাইজড পার্টি, আমি প্রথমেই বলেছি এটা সেন্ট্রালাইজড পার্টি না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার। জোটের ইউনাইটেড যে চরিত্র, সেটা হচ্ছে জোটের পলিটিক্যাল যে মানে এসুরেন্সটা, প্রতিশ্রুতিটা, সেটা হচ্ছে আপনার প্রধান।
সেদিক থেকে আপনার জোট যে রাজনৈতিক কর্মসূচিটা সামনে দেবে, মানুষ তাকেই ভোটটা দেবে সেই ভোটের উপরে। জিতে আসার পরে আপনার দেখা যাবে যে কে প্রাইম মিনিস্টার হয়, কে কি হয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু প্রথম হচ্ছে যে লড়াইটা এতদিন তারা যে করে এসেছিলেন, একটা প্রত্যেকটা রাজ্য সেন্ট্রালের বিরুদ্ধে, প্রত্যেকটা রাজনৈতিক দল এই রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে, বিজেপির কর্মসূচির বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সমস্ত লড়াইগুলিকে সম্মিলিত করেই একটা কর্মসূচি তারা নিয়েছেন। সেই কর্মসূচিটা সংক্ষেপেই হচ্ছে সেভ ডেমোক্রেসি সেভ কনস্টিটিউশন, যেটা তারা রেখেছেন। সেটাকে নিয়ে তারা ইলেকশনে লড়বেন, আর জেতার মধ্য দিয়ে তারা ফেসটা নির্ধারণ করবে। আমি বারবার আবারও বলছি, ফেসটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড পার্টি তার ফেসটা প্রজেক্ট করে। কিন্তু আপনি যেটা উনিও বলেছেন, ওনার পার্টিতে কখনো নরসিংহ রাওকে সামনে রেখে ইলেকশন লড়া হয়নি, বা মনমোহন সিংকে সামনে রেখে ইলেকশন লড়া হয়নি। অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে যখন লড়াই করা হয়েছিল, সেই লড়াইটা কিন্তু আপনার কোনো একটা ফেসকে সামনে রেখে করা হয়নি। তো সেদিক থেকে বলছি যে এটা স্বাভাবিক ধরনের, রাজ্যে এটা হয় কিন্তু ন্যাশনাল লেভেলে এটা কখনোই এটা করা হয়নি। তো সেদিক থেকে এবার এটা হচ্ছে ইন্ডিয়া জোটটা শক্তিশালীভাবে ইলেকশনে পলিটিক্যাল ইস্যুটাকে নিয়ে নেমেছে তারা। আর মে মাসে যদি তারা ইলেকশনটা হয়ে যায়, সেটা হবে ইলেকশনে জেতার পরেই দেখা যাবে কে হয় না হয়। ঠিক, ইলেকশনের মানে জেতার পর চেহারাটাকে তারা তৈরি করবেন হয়তো, বা দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্পষ্ট হবে। এবং প্রশ্ন হচ্ছে জোট, আজকে যে আমরা যে আলোচনায় ছিলাম, যে এই জোট কতটা সম্ভব বা এই জোটে ঐক্য কতটা সম্ভব, কারণ একাধিক প্রশ্ন, একাধিক বিষয় বিভিন্ন সময় দেখা যাচ্ছিল। হ্যাঁ, বারংবার যে বিষয়গুলো উঠে আসে যে জোট যখন একসঙ্গে প্রত্যেকে যখন আসেন, একাধিক বিষয়, একাধিক সমস্যা তখন উকি দেয়। সেই সমস্যাগুলোকে কাটিয়ে চলার নামই হচ্ছে পরিবার। এবং এই জোট পরিবার আগামী দিনে বিজেপি বিরোধী লড়াই বা বিজেপির বিরুদ্ধে লড়াই, মোদির বিরুদ্ধে লড়াই, বা আমি আবারও বলছি চেহারার প্রসঙ্গে এসেছিল, কারণ একাধিক ক্ষেত্রে দেখা গেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু সামনে রেখে এই নির্বাচনগুলোতে লড়াই করেন। একাধিক জায়গায় প্রধানমন্ত্রী যান, নির্বাচনে ভাষণ রাখেন এবং ফলস্বরূপ অনেকগুলো রাজ্য তাদের ঝুলিতে চলে যায়। সেখান থেকে দাঁড়িয়ে চেহারা কতটা ইম্পর্টেন্ট তা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আগামী দিনেও এই আলোচনা চলবে, একই বিষয়ে আমরা পরপর আলোচনা করব, কয়েকটা পর্ব চলবে। এই কয়েকটা পর্ব অবশ্যই আপনারা দেখবেন। আপাতত আজকের মতো এই অনুষ্ঠান শেষ করব। তার আগে আরো একবার ধন্যবাদ জানাই মৃন্ময়দা, রাজনৈতিক বিশ্লেষক এবং কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে। তারই মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নানা খবর সবার আগে দেখার জন্য চোখ রাখবেন পাবলিক নাও এর পর্দায়। পাবলিক নাও, শুরু থেকে সেরা। নমস্কার।